হিমানি ছোটবেলা থেকেই ঘুরে বেড়াতে খুব পছন্দ করত, কিন্তু তার পরিবার কখনো তাকে বাইরে বেরোতে দেয়নি। তাই হিমানি ভাবে বিয়ের পর সে তার বর অর্ণবের সঙ্গেই ঘুরে বেড়াবে। কিন্তু বিয়ের পরে হিমানি বুঝতে পারে তার বর তাকে নিয়ে ঘোরানো তো দূরের কথা, তার সাথে কথা বলার সময় পর্যন্ত পায় না। সারাক্ষণ শুধু ফোন কল এবং ল্যাপটপ নিয়েই অর্ণব ব্যস্ত থাকে। আসলে অর্ণব কিছুদিন আগেই এক এমএনসিতে জয়েন করে, তাই সে সারাদিন এখন খুব ব্যস্ত থাকে। আচ্ছা, তোমার তো অফিসের কাজ কখন শেষ হয়ে গেছে, তারপরেও কি এখনো তোমাকে অফিসের কাজকর্ম করতে হয়? বাড়িতে থেকে নতুন বউকে সময় পর্যন্ত দিতে পারো না? কোথায় ভাবলাম তোমার সাথে ঘুরতে যাব। সারাক্ষণ কাজ করতে হয়, আর আমি তো সারাক্ষণই ব্যস্ত থাকি। তো কি করবো বলো? আমি সময় দিতে না পারলে তুমি কিছু মনে করো না। তোমার যদি মনে হয় তুমি কোথাও বেড়াতে যাবে, তাহলে আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি একাই চলে যাও। শুধু টাকা দিলেই কি হবে? আমি তো চাই তুমি আমার সঙ্গে ঘুরতে চলো। আরে বাবা, নিউলি ম্যারিড কাপলের ইনস্টাগ্রামে একটা ছবি পোস্ট করব না? আশেপাশে কত ক্যাফে আছে, একটু ক্যাফেতে গিয়ে বসবো, গল্প করব, তা নয়। এমন সময় হঠাৎই অর্ণবের আবার একটা ফোন চলে আসলে সে আর বেশিক্ষণ হিমানির সঙ্গে কথা বলতে পারে না। অর্ণব হিমানিকে তার মানিব্যাগ থেকে 1000 টাকা বার করে দেয়, যার ফলে হিমানির কিছু করার থাকে না। এমনকি কিছুক্ষণের মধ্যে হিমানির বান্ধবী পলি তাকে ফোন করে বলে, কিরে, বিয়ে করে তো বরের সাথে খুব ঘুরছিস মনে হচ্ছে। আজকে আমার সঙ্গে একবার শপিং করতে চল না প্লিজ। আজ আমাদের বাড়ির কাছে একটা নতুন মলের ওপেনিং ডে, নিশ্চয়ই ওই মলে অনেক ভালো ভালো কালেকশন থাকবে, আর আমরা অফারও পাবো। যেহেতু অর্ণব হিমানিকে নিয়ে বাইরে ঘুরতে যেতে চায় না, তাই হিমালি পলির সাথে বাইরে ঘুরতে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। সন্ধ্যাবেলা হিমানি যখন শপিং শেষ করার পর মলের বাইরে বেরোয়, তখনই পলির বর সেখানে বাইক নিয়ে এসে দাঁড়ায়। ও মাই গড, তুমি এখানে? তুমি তো আজকে বলেছিলে তোমার অফিসে নাকি খুব ইম্পর্টেন্ট একটা মিটিং আছে, তাই তুমি আমার সাথে শপিং এ আসতে পারবে না। সেই জন্য আমি হিমানিকে নিয়ে শপিং করতে চলে আসলাম। তোমার সঙ্গে শপিং করতে আসতে পারবো না বলে আমার মনটা খুব খারাপ লাগছিল, তাই আমি অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে তোমার সঙ্গে দেখা করতে চলে এলাম। চলো আমরা এবার কিছুক্ষণ ঘুরে আসি। এই কথা শুনে পলি তখনই রাজেশের বাইকে উঠে পড়ে, আর রাজেশ পলিকে নিয়ে বাড়িতে চলে যায়। কিন্তু যা দেখে হিমানির খুব খারাপ লাগে, কারণ অর্ণব সারাদিন প্রচন্ড ব্যস্ত থাকে, তাই তার পক্ষে সারপ্রাইজ দেওয়াটা মোটেই সম্ভব নয়। এমনকি হিমানির সাথে বসে দুটো কথা বলার মতো সময়ও তার কাছে থাকে না। এমনই একদিন রাত্রিবেলা হিমানি অর্ণবের পছন্দ মতো খাবার দাবার বাইরে থেকে কিনে নিয়ে আসে, কিন্তু বাড়ি পৌঁছে হিমানি দেখে তখনও অর্ণব অফিসের মিটিংয়ে ব্যস্ত আছে। অর্ণব, দেখো, আমি তোমার জন্য কাজু পোস্ত, মাটন কোরমা, কাশ্মীরি আলুর দম কিনে এনেছি, তাড়াতাড়ি এসো, ডিনার করে নাও। খাবারগুলো খুব গরম আছে, কিন্তু তুমি যদি বেশি দেরি করো তাহলে কিন্তু ঠান্ডা হয়ে যেতে পারে। অর্ণব যেহেতু তখন তার অফিসের বসের সঙ্গে ভিডিও কলে মিটিং এ ব্যস্ত থাকে, তাই হিমানির কথা শুনে অফিসের বস খুবই বিরক্ত বোধ করে। সেই জন্য অর্ণব তার বসের কাছে বকা শোনে। উফ, তুমি বারবার কেন আমাকে ডিস্টার্ব করছো হিমানি? আমি তো তোমাকে টাকা দিয়ে দিয়েছি, তোমার ইচ্ছে মতো তুমি ঘোরো ফেরো, খাওয়া দাওয়া করো, কিন্তু প্লিজ আমাকে কিচ্ছু বলতে এসো না। আমার এক কথা বারবার বলতে ভালো লাগে না। তুমি এসব কি বলছো? আমি তো তোমাকে রাত্রিবেলা খাবার খাওয়ার জন্য ডাকলাম, তুমি আমাকে সময় দিতে পারবে না ঠিক আছে, অ্যাটলিস্ট রাত্রিবেলা একসাথে তো খেয়ে নিতে পারো। এমন ভাব দেখাচ্ছ তুমি যেন পৃথিবীতে একাই জব করো, আর কেউ করে না। আমার বান্ধবীর হাজবেন্ড হাজার ব্যস্ত থাকার মধ্যেও ওকে সময় দেয়। কিন্তু অর্ণব মোটেই হিমানির কোনো কথাই পাত্তা দেয় না। সেই হিমানির কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বার করে দেয়, যার ফলে হিমানি রাগ করে না খেয়ে শুয়ে পড়ে। পরের দিন আবার হিমানি অর্ণবের জন্য ভালো করে লাঞ্চ বক্স বানিয়ে টেবিলে রেখে দেয়, কিন্তু অর্ণব ফোনে কথা বলতে বলতে সেই লাঞ্চ বক্স নিতে ভুলে যায়। যা দেখে অর্ণবের মা নলিনী দেবী বলে, আরে ও বৌমা, তুমি এত কেয়ারলেস কেন? আমার ছেলে এত টাকা ইনকাম করে আনছে, সেই টাকাই তুমি বসে বসে খাচ্ছ, দাচ্ছ, ঘুরছো, অথচ আমার ছেলেকে লাঞ্চ বক্সটা ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিতে পারছো না। দেখো তো ছেলেটা কেমন লাঞ্চ বক্স ফেলে রেখে চলে গেল। শাশুড়ি মায়ের কথা শুনে হিমানি খুবই রেগে যায়। আপনার ছেলে সারাদিন ব্যস্ত থাকলে আমার কি দোষ? আমি তো সমস্ত কিছু হাতের কাছে ঠিক করে রেখেই দিয়েছি। আপনার ছেলের চোখ তো সবসময় ফোন আর ল্যাপটপ থেকে সরে না, লাঞ্চ বক্সটা চোখে দেখতে পাবে কি করে? একদম আমার ছেলের নামে উল্টোপাল্টা কথা বলবে না। আমার ছেলে সারাদিন কষ্ট করে টাকা ইনকাম করে, এমনি এমনি ফোন আর ল্যাপটপ নিয়ে বসে থাকে না। অফিসে কাজ করার পরও আমার ছেলে বাড়িতে এসে ফোন আর ল্যাপটপ নিয়ে কাজই করে।
এভাবে নলিনী দেবীও তার বৌমাকে অনেক কথা শুনিয়ে দেয়, তাই হিমানি মনে মনে তার স্বামীর উপর আরো বেশি রেগে যায়। অন্যদিকে অর্ণব বেচারা নতুন এমপ্লয়ি হওয়ার জন্য সারাদিন অফিসের ম্যানেজার তাকে দিয়ে অনেক কাজ করায়। এমনকি হিমানির রাত্রিবেলা যখন ঘুম ভাঙে তখনও সে অর্ণবকে অফিসের কাজ করতে দেখে। এমনই একদিন হিমানি রাত্রিবেলা খুবই রেগে যায় আর সে তার বিছানা এবং বালিশ নিয়ে বাইরে চলে যাবে বলে ঠিক করে। তোমাকে না একটা কথা বলার ছিল। তোমার বানানো আজকের লাঞ্চটা খেতে খুব ভালো হয়েছিল। আগের দিন তোমাকে আমি একটু বেশি বেশি বকে ফেলেছি। আই এম সো সরি। আমি কখনো তোমাকে খারাপ কথা বলবো না। তুমি তো আজকেও লাঞ্চ বক্সটা নিয়ে যেতে ভুলে গেছো। তাহলে আজকে কি খেলে? অন্য কেউ তোমাকে খাবার দাবার পাঠিয়েছিল, নাকি অন্য কোথাও একটা বউ লুকিয়ে রেখেছো যে সারাদিন তার সাথে কথা বলো, ব্যস্ত থাকো? হিমানির কথা শুনে অর্ণব রেগে গেলেও সে নিজের মাথা ঠান্ডা রাখে, কারণ অর্ণবের কাছে তার চাকরির গুরুত্ব অনেক বেশি। তার মাথায় এখন স্টুডেন্ট লোনেরও চাপ আছে, তাই অর্ণব এখন চাকরি করে টাকা ইনকাম করে তার লোনের টাকাটা শোধ করতে চায়। আমি বুঝতে পারছি আমি সারাদিন ব্যস্ত থাকি, তোমাকে সময় দিতে পারি না বলে তোমার রাগ হচ্ছে, কিন্তু দেখো আমার তো কিছু করার নেই। আমাকে তো চাকরিটা করতে হবে, তাই না বলো? তা না হলে টাকা কোথা থেকে পাবো? আর তুমি তো খুব ভালো করেই জানো আমি নতুন বলে আমাদের ম্যানেজার আমাকে বেশি করে খাটিয়ে নিচ্ছে। এই বলে অর্ণব হিমানিকে তার অফিসের শিডিউল সম্পর্কে জানায়। হিমানি দেখে সত্যি অর্ণব সারাদিন খুব ব্যস্ত থাকে, কিন্তু তা বলে অর্ণব যে তাকে সময় দেবে না এটাও হিমানি মানতে পারে না। ঠিক তখনই অর্ণবের কাছে একটা ইম্পর্টেন্ট মেল আসে, তাই অর্ণব আবার কাজ করতে শুরু করে দেয়। না, আমাকে দেখছি এবার কিছু একটা ব্যবস্থা করতে হবে। এভাবে তো সারা জীবন চলা যায় না। সবাই নিজের বরকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, খেতে যাচ্ছে, সিনেমা দেখতে যাচ্ছে, আমি শুধু সোশ্যাল মিডিয়ায় ওদের ছবি দেখছি আর লাইক করছি। এভাবে দেখতে দেখতে আরো কিছুদিন কেটে যায়। একদিন সকালে ঘুম থেকে উঠে হিমানি অর্ণবকে কফি দিতে যাওয়ার সময় ইচ্ছা করে কফিটা অর্ণবের ল্যাপটপের উপর ঢেলে দেয়, যার ফলে ল্যাপটপটা হঠাৎ করে বন্ধ হয়ে যায়। তাই অর্ণব আর কাজ করতে পারে না। এটা তুমি কি করলে? আমি অফিসের একটা ইম্পর্টেন্ট প্রেজেন্টেশন বানাচ্ছিলাম, আমার তো ল্যাপটপটা বন্ধ হয়ে গেল। আমি আর এই প্রেজেন্টেশনটা দিতে পারবো না, এতে করে আবার চাকরি নিয়ে টানাটানি হতে পারে। আরে কিছু হবে না, ল্যাপটপ একটা মেশিন, আর এটা খারাপ হতেই পারে। এতে তোমার চাকরি নিয়ে টানাটানি পড়ার কি আছে? তুমি তোমার অফিসের বসকে বলে দাও আজকে তুমি অফিসের কাজ করতে পারবে না, কারণ তোমার ল্যাপটপ খারাপ হয়ে গেছে। তাহলে আজকে তোমাকে অফিস যেতে হবে না, তুমি আজকে ছুটি পেয়ে যাবে। হিমানি, এই ল্যাপটপটা আমি রিসেন্টলি 2 লাখ টাকাতে কিনলাম, আর তুমি এর মধ্যে গরম কফি ঢেলে দিলে। এখন আবার এটা রিপেয়ারিং করতেও টাকা লাগবে। আমার ছুটির দরকার নেই, আমার টাকার দরকার আছে। এমন সময় নলিনী দেবী তাদের সমস্ত কথা শুনে নেয়, তাই সে সেখানে এসে নিজের বৌমাকে খুবই বকাবকি করতে শুরু করে। এমন সময় হঠাৎই অর্ণবের কাছে একটা ফোন আসে। হ্যালো অর্ণব, তোমার কি কোনো সমস্যা হয়েছে? তুমি এখনো প্রেজেন্টেশনটা দিতে পারছো না কেন? আমার ল্যাপটপটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল, তাই আমি তোমাকে ফোন করলাম। ওই প্রেজেন্টেশনটা ভীষণ আর্জেন্ট আছে, তাই তোমাকে অফিসে আজকে ওই প্রেজেন্টেশনটা দিতে হবে, বুঝেছো? এমন কথা শুনে অর্ণব তখনই অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নেয়, যার ফলে হিমানির পুরো প্ল্যানটাই একেবারে ভেস্তে যায়। কিছুক্ষণের মধ্যে অর্ণব খুবই তাড়াহুড়ো করে অফিসে গিয়ে পৌঁছায়, কিন্তু অফিস ছুটির পর অর্ণবের বস বিজয়বাবু হঠাৎই অর্ণবকে নিজের কেবিনে ডেকে পাঠায়। দেখুন ম্যাডাম, আমি বারবার বলছি এটা সরকারি অফিস নয় যেখানে বেশিরভাগ দিনই ছুটি থাকবে। এটা কর্পোরেট লাইফ, এখানে আপনাকে স্ট্রেস নিয়েই কাজ করতে হয়। আর আপনার স্বামী যদি এখানে কাজ করতে না পারে তাহলে ওনাকে রিজাইন করে দিতে বলুন। আমার বিয়ে হয়েছে 1 মাসও হয়নি, কিন্তু আমার বর আমাকে নিয়ে বেড়াতে যাওয়ার সময়ই পাচ্ছে না। আপনারা সারাক্ষণ আমার বরকে কাজে ব্যস্ত রেখে দেন, আর কর্পোরেট সেক্টরে জব করছে বলে কি আমার বর মানুষ নয়? এই যে অর্ণব, ইনি মনে হয় তোমার ওয়াইফ। 1 ঘন্টা ধরে আমার কাছে এসে বকবক করে যাচ্ছে। তুমি প্লিজ এনাকে নিয়ে যাও, আর তোমার যদি কাজ করতে ইচ্ছা না হয় তুমি রিজাইন করে দাও। বিজয়বাবুর কথা শুনে অর্ণব বড্ড বিপদে পড়ে, কারণ সে কিছুতেই নিজের চাকরিটা হাতছাড়া করতে চায় না। আরে না না স্যার, আপনি চিন্তা করবেন না। আসলে আমার বউ বুঝতে না পেরে আপনার কাছে চলে এসেছে। আমি কেন এই জবটা ছাড়বো বলুন তো? আমি এই জবটা করতে ভীষণ ভালোবাসি। অর্ণব কোনো রকমে বিজয়বাবুকে বুঝিয়ে হিমানিকে অফিসের বাইরে নিয়ে চলে আসে। আচ্ছা ঠিক আছে, তুমি আমার সঙ্গে ঘুরতে যেতে পারছো না বলে তোমার এত রাগ, তাই তো? চলো আমরা নয় কালকে ঘুরে বেড়াবো। কালকে আমি আর তুমি সারাদিন শপিং করবো, খাওয়া দাওয়া করবো, ঘুরে বেড়াবো, হবে তো? এই শুনে হিমানি খুবই খুশি হয়। পরের দিন হিমানি সুন্দর করে সেজেগুজে বরের সাথে ঘুরতে যাবে, এমন সময় অর্ণবের একটা ইম্পর্টেন্ট মিটিং শুরু হয়, যার ফলে অর্ণব কিছুতেই আর হিমানির সঙ্গে বাইরে যেতে পারে না। হিমানি, তুমি একটা কাজ করো, আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি বরং তোমার বন্ধুদের সঙ্গে ঘুরে এসো প্লিজ। আজকে আমার সময় হবে না।
এই শুনে হিমানির খুবই রাগ হয়, কিন্তু তখনই হিমানির মাথায় একটা বুদ্ধি আসে। সেদিন থেকে হিমানি আর বিপ্লবের কাছে সময় চাইবে না বলে ঠিক করে। সে অর্ণবের সাথে কথা বলাও পুরোপুরিভাবে বন্ধ করে দেয়। এমনকি প্রত্যেকদিন বিকাল হলেই হিমানি সেজে গুজে কোথায় একটা যেন বেরিয়ে যায়, যা দেখে অর্ণবের মনে মনে কেমন যেন সন্দেহ হয়। দুদিন আগে তো আমার কাছে ঘুরতে যাওয়ার জন্য ঘ্যান ঘ্যান করতো, আজকাল দেখছি কথাও বলে না, আবার একা একাই কোথায় সেজে গুজে বেরিয়ে যাচ্ছে। আমার কাছে টাকাও চাই না, কি ব্যাপার হলো আমি তো কিছু বুঝতে পারছি না। এই মনে করে অর্ণব একদিন হিমানির পিছু নেয়। সে দেখে যে হিমানি তাদের পাশের বাড়ির ছেলে সুরজের সঙ্গে শপিং মলে শপিং করছে, যা দেখে অর্ণব কিছুতেই মাথা ঠান্ডা রাখতে পারে না। ছি ছি ছি, তোমার নেই কদিন আগেই বিয়ে হয়েছে আর তুমি একটা পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ? তোমার লজ্জা করছে না? পাড়ার লোকে দেখলে কি বলবে? এই জন্যই তুমি প্রতিদিন সেজে গুজে বাড়ি থেকে বের হও, তাই তো? তোমাকে তো আমি কতবার বেরোনোর জন্য বলেছি, কিন্তু আজ পর্যন্ত একদিনও তুমি আমাকে নিয়ে বেরোতে পারোনি। দেখো তো, সুরজও তোমার মতোই এমএনসিতে জব করে, কিন্তু দেখো ও কি সুন্দর আমার সাথে ঘুরে বেড়াচ্ছে। বউকে সময় দিতে না পারলে বিয়ে করেছিলে কেন? না না বৌদি, তুমি চিন্তা করো না, তোমার যখন ইচ্ছে তুমি আমার সঙ্গে বেরোতে পারো, তুমি যখনই বলবে আমি তখনই বেরোতে রাজি আছি। এমন কথা শুনে অর্ণবের খুবই খারাপ লাগে। অর্ণব বুঝতে পারে এবার বউকে সময় না দিলে নিজের বউ অন্য কারোর বউ হয়ে যেতে পারে। তাই অর্ণব তখনই হিমানিকে বলে, হিমানি, আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি তোমাকে প্রত্যেকদিন সময় দেবো, ঘুরতেও নিয়ে যাবো, তুমি প্লিজ আমার সাথে ছাড়া অন্য কারোর সাথে বেরিও না, প্লিজ। এভাবে অর্ণব হিমানির কাছে ক্ষমা চেয়ে নেয়। সেদিনের পর থেকে অর্ণব মাঝে মধ্যে হিমানিকে সন্ধ্যাবেলা বেড়াতে নিয়ে যায়, যার ফলে হিমানির আর কোনো অভিযোগ থাকে না। যাক, ভাগ্যিস আমি সুরজের কথা শুনেই প্ল্যানটা বানিয়েছিলাম, না হলে অর্ণব জীবনে কোনোদিনও শুধরাতো না। বিনয় তার বউ মোনালির সঙ্গে বাস করত। বিনয় আগে দিনমজুরের কাজ করত। দিনমজুরের কাজে অনেক বেশি পরিশ্রম করতে হতো বলে মোনালি তার বরের জন্য খুব কষ্ট পেত। তাই মোনালি একদিন বিনয়কে বলে, বিনয়, তুমি দিনমজুরের কাজ আর করো না। শীত, গরম, বর্ষা সব সিজনেই তো এই কাজ করতে অনেক কষ্ট হয়। তুমি অন্য কোনো কাজ দেখো না। তুমি খারাপ কিছু বলনি মোনালি, কিন্তু আমি এখন এই কাজ ছেড়ে দিলে আমাকে এখন কে অন্য কাজ দেবে? আর তাছাড়া সব কাজেই তো পরিশ্রম করতে হয়, তাই না? বিনয়, আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। সবাই আমার হাতের মাংস পরোটা খেয়ে খুব নাম করে। আমরা যদি ঠেলাগাড়ি করে মাংস পরোটা বিক্রি করি তাহলে কেমন হবে? এই কাজে আমি তোমাকে সাহায্য করতে পারবো, তোমাকে বেশি পরিশ্রমও করতে হবে না। আমার বউ যখন বলে দিয়েছে তাহলে তাই হবে। সত্যি মোনালি, আমি ভাগ্য করে তোমার মতো বউ পেয়েছি। তুমি আমাকে নিয়ে সবসময় কত চিন্তা করো। তাহলে আমরা কালকে থেকেই মাংস পরোটা বিক্রি করা শুরু করে দেব, কেমন? পরের দিন থেকেই বিনয় এবং মোনালি মাংস পরোটার ঠেলা লাগায়। মোনালির হাতে যেন জাদু ছিল। তার তৈরি মাংস পরোটা অস্বাভাবিক রকমের সুস্বাদু হতো। প্রথম দিন থেকেই তাদের মাংস পরোটার বেশ ভালো বেচাকেনা হতে থাকে। বিনয় দিনমজুরি করে যে টাকা ইনকাম করত তার চেয়ে বেশি তারা মাংস পরোটা বিক্রি করে উপার্জন করে। আর এই কাজে তাদের বেশি পরিশ্রমও করতে হয় না। এভাবেই সময় কাটতে থাকে। একদিন, বিনয়, আমরা তো বেশ ভালোই টাকা জমিয়ে ফেলেছি। এবার আমাদের টালির বাড়িটাতে আমরা ছাদ দিতে পারবো। আমাদের অনেক দিনের স্বপ্ন এবার পূরণ হবে। হ্যাঁ মোনালি, ঠিক বলেছো। আমি কালকেই মিস্ত্রির সঙ্গে কথা বলতে যাব। আর হ্যাঁ, এগুলো তোমার জন্যই সম্ভব হচ্ছে, এটা কিন্তু মানতে হবে। তোমার মতো মাংস পরোটার কেউ বানাতে পারবে না, বুঝেছো? আচ্ছা আচ্ছা, আমার আর প্রশংসা করতে হবে না, না হলে তোমার মুখে এত মিষ্টি মিষ্টি কথা শুনে আমার যে সুগার হয়ে যাবে। দুজনে একসঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে। পরের দিন বিনয় তার সাইকেল নিয়ে এক মিস্ত্রির সঙ্গে কথা বলতে যাচ্ছিল। বিনয় একটা ওভারব্রিজের উপর দিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময় সে একটি সুন্দর রূপবতী মেয়েকে কাঁদতে দেখে। মেয়েটি ব্রিজের উপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছিল। মেয়েটিকে দেখে বিনয় খুব ভয় পেয়ে যায়। বিনয় মেয়েটির হাত ধরে টেনে সরিয়ে দেয় এবং মেয়েটির প্রাণ বেঁচে যায়। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ, তুমি আত্মহত্যা করছিলে কেন? কি হয়েছে তোমার? বিনয়ের কোনো কথার উত্তর না দিয়ে মেয়েটি কেঁদেই চলেছিল। মেয়েটির নাম ছিল পুষ্পিতা। বিনয় অনেকবার জিজ্ঞাসা করলে পুষ্পিতা বলে, আমাকে কেন বাঁচালে? আমাকে মরতে দাও, আমি মরে যেতে চাই। আমি এই দুনিয়ায় আর বেঁচে থাকতে চাই না। কিন্তু কেন, সেটা তো বলো। তোমার বাড়ি কোথায় বলো? আর তোমার বাবা মায়ের নাম কি? আমার বাবা মা কেউ নেই, আমি অনাথ। বাবা মা মারা যাওয়ার পর
আমার কাকা আর কাকিমা আমাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আমি খুব কষ্টে আমার কাকা কাকিমার কাছেই মানুষ হয়েছি, আর এখন টাকার লোভে আমার কাকিমা একজন 50 বছরের বুড়োর সঙ্গে আমার বিয়ে দিচ্ছিল। তাই আমি বাড়ি থেকে পালিয়েছি। এই দুনিয়ায় আমার কেউ নেই, আমি কিভাবে বাঁচবো? পুষ্পিতার জীবনের দুঃখময় কাহিনী শুনে বিনয়ের খুব কষ্ট হয়। তাই সে পুষ্পিতাকে তার সাইকেলের পেছনে বসিয়ে নিজের বাড়িতে নিয়ে আসে। বিনয়ের সঙ্গে পুষ্পিতাকে দেখে মোনালি খুব অবাক হয় এবং বলে, বিনয়, এই মেয়েটা কি? একে তো চিনলাম না আমি। বিনয় মোনালিকে পুষ্পিতার ব্যাপারে সব জানায়। প্লিজ দিদি, আমাকে তাড়িয়ে দিও না, আমাকে তোমাদের বাড়িতে থাকার জায়গা দাও। আমি প্রয়োজনে তোমাদের বাড়িতে ঝিয়ের মতো থাকতে রাজি আছি। এ বাবা, ছি ছি, এসব কি বলছো? আমি তোমার কষ্টটা ভালো করেই বুঝতে পারছি, কিন্তু আমি তোমাকে ঝিয়ের মতো নয়, নিজের বোনের মতো এই বাড়িতে রাখতে চাই। আমার কোনো বোন নেই, তাই আজ থেকে তুমি আমার বোন। বিনয়, তুমি একে এখানে এনে খুব ভালো করেছো। আমার খুব খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দিলে ভালো হতো। আমি তো এখন মাংস পরোটা বিক্রি করতে যাচ্ছিলাম, বাড়িতে এখন কিছু খাবার রান্না করিনি। আচ্ছা, এক কাজ করো, তুমি মাংস পরোটা খেয়ে নাও। আসলে আমাদের বৌনি না হওয়ার আগে আমরা মাংস পরোটা মুখে দিই না, কিন্তু তোমার ক্ষেত্রে আমি এইটুকু তো করতেই পারি। এই বলে মোনালি পুষ্পিতাকে মাংস পরোটা খেতে দেয়। পুষ্পিতা পেট ভরে মাংস পরোটা খায়। বিনয় আর মোনালি মাংস পরোটার ঠেলা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পুষ্পিতা সারাদিন বাড়িতে একাই থাকতো, তাই সে বাড়ির কাজকর্মগুলো করে রাখত। এভাবেই সময় কাটতে থাকে। সময়ের সঙ্গে সঙ্গে পুষ্পিতাও পরিবর্তিত হয়ে যায়। বিনয় এবং মোনালির মধ্যে ভালোবাসা দেখে পুষ্পিতার খুব হিংসা হতো। আসলে প্রথম দিন থেকেই বিনয়ের উপর তার নজর ছিল, আর সে সবসময় বিনয় ও মোনালির মাঝখানে ঢোকার চেষ্টা করত। সে সবসময় নানান রকম প্ল্যান করে বিনয় ও মোনালিকে আলাদা রাখার চেষ্টা করত। দিদি, তোমরা বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ, এই তো বেরোবো। কেন, তুই কিছু বলবি? হ্যাঁ, আসলে আমার শরীরটা খুব খারাপ লাগছে। কালকে রাতে খুব জ্বর এসেছিল, আর এখন আবার মাথাটাও ঘুরছে। আমি একা একা বাড়িতে কিভাবে থাকবো? এ বাবা, সে কি? আমাকে আগে বলবি তো। বিনয়, তুমি এক কাজ করো, আজকে তোমাকে আমার সঙ্গে মাংস পরোটা বিক্রি করতে যেতে হবে না। তুমি পুষ্পিতাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আর ওকে আজকে একা ছাড়া যাবে না। তুমি বাড়িতে থেকে ওর খেয়াল রেখো। কিন্তু তুমি একা কিভাবে দোকান সামলাবে? কোনো চিন্তা নেই, আমি ঠিক সামনে নেব। আর তাছাড়া তোমার হাতের মাংস পরোটা তো কেউ খেতেও চায় না। আমি না গেলে যে হবে না। তুমি থাকো। হ্যাঁ, এই বলে মোনালি ঠেলাগাড়ি নিয়ে একাই বেরিয়ে পড়ে। বিনয়কে একা পেয়ে পুষ্পিতা খুবই খুশি হয়। সে আরো বেশি অসুস্থ হওয়ার নাটক করতে থাকে। এভাবেই পুষ্পিতা তার রূপের জালে বিনয়কে ফাঁসানোর চেষ্টা করতে থাকে। বিনয়ও ধীরে ধীরে পুষ্পিতার প্রতি দুর্বল হয়ে পড়ে। এখন বিনয় নিজেই মোনালির সঙ্গে মাংস পরোটা বিক্রি করতে যেত না। সে রোজ এক এক রকমের অজুহাত দেখিয়ে দিত। কি হলো বিনয়, তাড়াতাড়ি করো, দেরি হচ্ছে তো। মোনালি, আজকে তো বাড়িতে মিস্ত্রি আসবে আমাদের বাড়ির ছাদ তৈরি করার ব্যাপারে কথা বলতে। আজকে দোকানে চলে গেলে কিভাবে হবে বলো তো? আচ্ছা, তাহলে তুমি বাড়িতে থাকো। পুষ্পিতা, তুই রান্না করে তোর দাদা ভাইকে খেতে দিয়ে দিবি। তাহলে আমি যাই, দেরি হয়ে গেল। হ্যাঁ দিদি, তুমি নিশ্চিন্তে যাও, আমি দাদাকে খাইয়ে দেব, মানে খাবার দিয়ে দেব। মোনালি খুবই সহজ সরল প্রকৃতির ছিল। সে বিনয়কে তো অন্ধের মতো বিশ্বাস করত ঠিকই, সেই সঙ্গে সে পুষ্পিতাকেও নিজের বোন মনে করত, এবং তাকে নিয়ে তার মনে কখনোই কোনো খারাপ চিন্তা ভাবনা আসেনি। এরকম ভাবেই সময় কাটতে থাকে। আবার একদিন বিনয় মোনালির সঙ্গে মাংস পরোটা বিক্রি করতে না যাওয়ার জন্য অজুহাত দেখিয়ে দেয়। সেই দিন মোনালির খুব তাড়াতাড়ি মাংস পরোটা বিক্রি হয়ে যাওয়ায় সে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাড়ি এসে বিনয় ও পুষ্পিতাকে পাশাপাশি বসে কথা বলতে দেখে সে অবাক হয়ে যায়। বিনয়, এভাবে আর কতদিন হবে? তুমি ওই মোনালিকে আর কতদিন মিথ্যা কথা বলবে? আমার আর ভালো লাগছে না। তুমি কবে ওই মোনালিকে বাড়ি থেকে বিদায় করবে? আর তুমি আর আমি কবে একসঙ্গে নতুন করে সংসার পাতবো? পুষ্পিতা, আমাকে একটু সময় দাও প্লিজ। আমি তো চেষ্টা করছি বলো ওর থেকে দূরে যাওয়ার। মোনালি তাদের কথা শুনে কাঁদতে শুরু করে। বিনয়, তুমি আমার সঙ্গে এটা করতে পারলে? তুমি এই মেয়ের জন্য আমাকে ধোঁকা দিলে কেন বিনয়, কেন? আমার ভুলটা কি ছিল বলো? আমি জানি না কিছু, তোমাকে আমার আর ভালো লাগে না। আমি পুষ্পিতার সঙ্গেই থাকতে চাই, তাই তুমি আমার জীবন থেকে চলে গেলেই আমার ভালো হয়।
বিনয়, তুমি এগুলো বলছো কিভাবে? তোমার মুখে আটকাচ্ছে না একটু? তুমি আমার সঙ্গে এটা কেন করলে জানতে পারি? কারণটা আমি বলছি। কারণ তুই সুন্দর না, আর আমি সুন্দর রূপবতী। সেই জন্যই বিনয় তোকে নয়, আমাকে ভালোবাসে। এবার এখান থেকে চলে যা। আমি আর বিনয় বিয়ে করব। কি হলো, পুষ্পিতা কি বললো শুনতে পেলে না? চলে যাও এখান থেকে। এমন করো না বিনয়, আমি 2 মাসের গর্ভবতী। তুমি আমাকে এখন বাড়ি থেকে তাড়িয়ে দিলে আমার কি হবে? দয়া করে আমাকে তাড়িয়ে দিও না। বিনয় মোনালির কোনো কথা শোনে না। সে মোনালিকে বাড়ি থেকে বের করে দেয় এবং পুষ্পিতাকে বিয়ে করে নতুন সংসার শুরু করে। মোনালি অসহায় হয়ে পড়ে। সে মনের দুঃখে বেশ কয়েকদিন এদিক ওদিক ঘুরতে থাকে। হঠাৎ করে একদিন সে মাথা ঘুরে পড়ে যায়। যখন সে চোখ খোলে তখন সে নিজেকে একটা ধাবাতে পায়। তার পাশে গায়ত্রী নামে একটি মহিলা বসেছিল। ভয় নেই বোন, আমি এখানে তোমাকে নিয়ে এসেছি। রাস্তার ধারে তুমি অজ্ঞান অবস্থায় পড়েছিলে। তুমি কোথা থেকে এসেছো? আচ্ছা, আগে এই নাও, পেট ভরে খাবার খাও, তারপর আমাকে ধীরে সুস্থে সব বলবে, কেমন? মোনালি পেট ভরে খাবার খায় এবং তার দুঃখের কথা গায়ত্রীকে খুলে বলে। মোনালির জীবনের কথা শোনার পর গায়ত্রীর খুব মায়া হয়। তুই ঠিক করেছিস, ওরকম লোকের সঙ্গে না থাকাই ভালো, যে অন্য একটা মেয়ের রূপের জন্য নিজের বউকে ভুলে যায়, এমনকি নিজের সন্তানের কথা ভাবে না। তার সঙ্গে থাকার চেয়ে না থাকা ভালো। তুই চিন্তা করিস না, আমি তোকে কালকেই আমার ধাবাতে একটা মাংস পরোটার স্টল তৈরি করে দেব। তুই নিজে ইনকাম কর আর তোর বাচ্চার জন্য টাকা জমাতে থাক। তোকে আর কিচ্ছু ভাবতে হবে না। পরের দিনে গায়ত্রী তার ধাবায় মোনালির জন্য আলাদা করে একটা স্টল বানিয়ে দেয়। মোনালি আবার মাংস পরোটা বিক্রি করতে থাকে। অল্প কিছুদিনের মধ্যেই তার মাংস পরোটার ব্যবসা ফুলে ফেপে ওঠে। মোনালির জন্য গায়ত্রীর ধাবার অনেক লাভ হয়। ওদিকে বিনয় খুব বিপদে পড়েছিল, কারণ পুষ্পিতার তৈরি মাংস পরোটা কেউ পছন্দ করত না। তাই সে পথে নেমে পড়ে। উপরওয়ালা আমাকে আমার পাপের শাস্তি দিচ্ছে। আমি মোনালির সঙ্গে খুব অন্যায় করেছি। আজকে আমার এই অবস্থা হয়েছে আমারই ভুলের জন্য। আমাদের মাংস পরোটার দোকান শুধু মোনালির জন্য চলতো। মোনালি মাংস রান্নার জন্য একটা আলাদা মশলা ব্যবহার করত। কি করব বলো? তোমার মোনালির মতো আমি যদি মশলা তৈরি করতে না পারি? আচ্ছা, এক কাজ করলে হয় না? আমি যদি মোনালিকে গিয়ে ওর মতো মশলা তৈরি করা শিখিয়ে দিতে বলি, তাহলে কেমন হবে? ও তো খুব বোকা, আমার মনে হয় ও শিখিয়েও দেবে। পুষ্পিতা, মোনালি বোকা নয়, ও খুবই দয়ালু আর ওর মনটা খুবই নরম। ও তো আমাকে নিশ্চয়ই মশলা তৈরি করা শিখিয়ে দেবে, কিন্তু আমি ওর সামনে কখনো যেতে পারবো না। এখনো একটা ধাবাতে মাংস পরোটা তৈরি করে। ওর তৈরি মাংস পরোটার নাম চারিদিকে ছড়িয়ে গেছে। শুনেছি ওর একটা ছেলেও হয়েছে। আমি শুধু দূর থেকেই ওকে দেখি, কিন্তু ওর কাছে যাওয়ার সাহস হয়তো আর কোনোদিনও পাবো না। চুপ করো তো, সব সময় ওর গুণ গাইবে না। ওর থেকে এত দূরে থেকে এখনো দেখছি শুধু মোনালি মোনালিই করছো। এতই যখন তোমার মোনালি ভালো ছিল, তাহলে ওকে ছেড়ে আমাকে বিয়ে করলে কেন? তুমি চুপ করে বসে থাকো, এখন যা করার আমি একাই করব। একদিন পুষ্পিতা ফন্দি করে মোনালির কাছে যায় এবং সে হাত জোর করে মোনালিকে বলে, দিদি, আমাকে ক্ষমা করে দাও। আমি জানি আমি ক্ষমার যোগ্য নই, তবু আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমরা খুব বিপদে পড়েছি। আমাদের মাংস পরোটার দোকান বন্ধ হয়ে গেছে। তুমি দয়া করে তোমার মাংস তৈরি করার মশলা কিভাবে বানাও আমাকে শিখিয়ে দাও। পুষ্পিতার কথা শুনে মোনালি তাকে মাংস রান্না করার ইউনিক মশলা তৈরি করা শিখিয়ে দেয়। কিন্তু তবুও পুষ্পিতা মোনালির মতো মাংস পরোটা তৈরি করতে পারে না। মোনালির হাতে এক আলাদা রকমের ব্যাপার ছিল। বিনয় ভালো করে জানতো পুষ্পিতা কখনোই মোনালির মতো হতে পারবে না। মোনালিকে হারিয়ে বিনয় সারা জীবন আফসোস করতে থাকে। মোনালির মাঝে মধ্যে বিনয়ের কথা খুব মনে পড়তো। তার খুব কষ্ট হতো, কিন্তু সে শুধুমাত্র তার ছোট ছেলের মুখের দিকে তাকিয়ে সবকিছু মুহূর্তের মধ্যে ভুলিয়ে দিত। কারণ সে শুধুমাত্র তার ছেলের জন্যই বেঁচে ছিল। তার জীবনে বেঁচে থাকার জন্য আর অন্য কোনো কারণও ছিল না।